হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক করছিলাম, ক্লাস 12 এর পার্ট ভেক্টর চ্যাপ্টারের অঙ্ক শুরু করেছিলাম। হচ্ছিল আমাদের দিক কোসাইন এবং দিক অনুপাত ভেক্টর চ্যাপ্টারে। তো দিক কোসাইন এবং দিক অনুপাতের বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত হয়ে গেছে, সংক্ষিপ্ত আমরা শুরু করেছি। সংক্ষিপ্তের আগের ক্লাস আমাদের 12 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাস আমরা 13 থেকে শুরু করব। ক্লাস 12 এর বেশিরভাগ পার্টই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যে সমস্ত পার্ট হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে সমস্ত কিছু তার সলিউশন পেয়ে যাবে। আচ্ছা, যে সমস্ত পার্ট গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সেই ক্লাসে চলে যেতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকের ক্লাস আমরা দিক কোসাইন এবং দিক অনুপাতে 13 থেকে শুরু করব, সংক্ষিপ্ত 13 থেকে। তাহলে দেখছি সংক্ষিপ্ত 13 কি অঙ্ক আছে। দেখো তোমাদের বইয়ে 13 অঙ্ক বলে দিয়েছে যে 1, 1, 3 এবং 3, 2, 1 বিন্দুটির সংযোগ সরলরেখা x অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে 1, 1, 3 ও 3, 2, 1 বিন্দু দুটির সংযোগ সরলরেখার আমরা আগে দিক অনুপাত নির্ণয় করব। ঠিক আছে, 1, 1, 3 এবং 3, 2, 1 বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত কত হবে দেখো। তাহলে 3 মাইনাস কি ফর্মুলা হয়, x1 y1 z1 আর x2 y2 z2 যদি বিন্দু হয় তাহলে দিক অনুপাত হয়ে যায় x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। তাহলে এখানে যদি এইটা x1 y1 z1 আর এটা x2 y2 z2 হয়ে যায় তাহলে x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 1 2 মাইনাস 1 1 মাইনাস 3 এইভাবে হবে। তাহলে দিক অনুপাত 3 মাইনাস 1 2 মাইনাস 1 1 মাইনাস 3, এইটা হচ্ছে কত আসছে, এটা 2 1 মাইনাস 2, এটা দিক অনুপাত আসছে। এবার দেখো এখানে এখানে বলে দেওয়া আছে যে x অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে x অক্ষের দিক অনুপাত কত, x অক্ষের দিক অনুপাত 1 0 0। ঠিক আছে, এবার এই যে সরলরেখা, এই দুটো বিন্দুগামী যে সরলরেখা আর x অক্ষ, এদের মধ্যবর্তী কোণ কত হবে। অতএব বিন্দুটির সংযোগ সরলরেখা ও x অক্ষের মধ্যবর্তী কোণ, অতএব বিন্দু দুটির সংযোজক সরলরেখা এবং x অক্ষের মধ্যবর্তী কোণ কত হবে। সেই কোণ যদি থিটা হয় সেটা হয়ে যাবে cos ইনভার্স, যেটা ফর্মুলা cos থিটা ইকুয়াল টু কত হয়, যদি একটা সরলরেখার দিক অনুপাত গুলো a1 b1 c1 এবং অন্য সরলরেখার দিক অনুপাত গুলো a2 b2 c2 যদি হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ cos থিটা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 plus c1 c2 by root over of a1 square plus b1 square plus c1 square into root over of a2 square plus b2 square plus c2 square। সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি অনেকবার আগের ক্লাসে বা থিওরির ক্লাসে। ঠিক আছে, এখানে দেখো এখানে হয়ে যাবে, এটা মডে হবে a1, এটা যদি a1 b1 c1 a2 b2 c2 হয় তাহলে 2 into 1 মডের মধ্যে 2 into 1 plus 1 into 0 plus এটা minus 2 into 0 by root over of এখানে 2 square plus 1 square plus minus 2 তা স্কোয়ার ইন্টু এটা রুটের মধ্যে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, এটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে 4 প্লাস 1 প্লাস 4 রুটের মধ্যে 1 প্লাস 0 প্লাস 0, এটা মডের মধ্যে হয়ে যাচ্ছে 2 1 2 প্লাস 0 প্লাস 0, এটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, এটা তাহলে 2 হয়ে যাচ্ছে 2 বাই এটা রুট ওভার অফ 9 ইন্টু রুট ওভার অফ 1, তাহলে কত হয়ে যাবে cos ইনভার্স, এটা 2 আসছে, রুট ওভার অফ 1 মানে 1ই হচ্ছে আর রুট ওভার অফ 9 মানে 3 হয়ে যাবে, তাহলে cos ইনভার্স 2/3 হয়ে যাচ্ছে। দেখো এইটা আসছে cos ইনভার্স 2/3, তারটা দেখো এটাই আসছে। ঠিক আছে, আমরা একবারে লিখে দিয়েছি যে
এদের মধ্যবর্তী কোণ, তাহলে আলাদা করে এটা স্টেটমেন্ট না লিখলেও হবে, ঠিক আছে, কারণ এটা লিখেই শুরু করেছি। নেক্সট দেখো 13 হয়ে গেল, এরপর একটা 14 অঙ্কটা। ক্লাস 12 এর আমরা ভেক্টর পার্টটা শুরু করেছি, তো ভেক্টর পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করব। দুটি ভেক্টরের গুণ হয়ে গেছে, ভেক্টর বীজগণিত দুটো ভেক্টরের গুণ, এটা দিক কোসাইন দিক অনুপাত হচ্ছে। এরপর সরলরেখা এবং সমতল এগুলো কমপ্লিট করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এটা 14টা কি বলেছে, দিক অনুপাত সমূহ নির্ণয়ের সাহায্যে দেখাও এত 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 তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজ যদি এরকম হয়ে যায়, মনে করো এইরকম হয়ে যাচ্ছে ত্রিভুজটা, ঠিক আছে, যদি এ বি সি এরকম হয়, কোন কোনটা আমরা জানি না এখনো পর্যন্ত যে কোন কোনটা সমকোণ হতে পারে, নর্মাল একটা চিত্র অঙ্কন করেছি যা বোঝানোর জন্য। দেখো তাহলে আমরা প্রথমত এই এ বির দিক অনুপাত নির্ণয় করবো, বি সির দিক অনুপাত নির্ণয় করবো, সি এর দিক অনুপাত নির্ণয় করবো। তিনটে সরলরেখা যদি দিক অনুপাত পেয়ে যাই আমরা, তাহলে এই কোণ এই কোণ এই কোণ এই সূত্রের সাহায্যে পেয়ে যাব। একটা আমরা দিক অনুপাত দেখি আমরা আন্দাজ করতে পারবো যে 90 ডিগ্রি কোণ আসতে পারে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এত 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 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি, তাহলে ধরা যাক ত্রিভুজ এবিসি এর, ধরা যাক চিত্রটা অঙ্কন করলে ঠিকঠাক ভাবে, ত্রিভুজ এবিসি এর এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কত কত হবে, 2 3 1 -2 2 0, 2 3 1 -2 2 0 এবং কত, এটা কমানা দিয়ে, এবং এটা কত হবে 2 3 1 -2 2 0 এবং 0 1 -1, ঠিক আছে। এবার দেখো তার মানে এটা এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, অতএব এ বি এর দিক অনুপাত, এ বি এর দিক অনুপাত কত হবে, এ বি এর দিক অনুপাত হয়ে যাচ্ছে -2 -2 2 -3 0 -1, অর্থাৎ কত হচ্ছে -4 -1 -1। বিসি এর দিক অনুপাত, বিসি 0 -2 1 -2 -1 -0, অর্থাৎ 2 -1 -1। এ বি বিসি সি এ এর দিক অনুপাত, সি এ বি বিসি সি এ, তাই তো, তার মানে সি এ পরে, তার মানে 2 -0 3 -1 1 -1 অর্থাৎ কত হচ্ছে দেখো, এটা 2 2 2 আসছে। এখানে কোনখান থেকে কোন দুটো গুণ করলে আমাদের 0 চলে আসতে পারে। আচ্ছা, যদি আমরা এ বি বিসি সি এ, এখানে 2 2 আসছে, এইখান থেকে দেখো যদি আমরা বিসি আর সি এর মধ্যবর্তী কোণ নেই, এটা 4 -2 -2, এখান থেকে 0 চলে, তাহলে এ বি আর বিসি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, কারণ a1 a2 b1 b2 c1 c2 গুণ করলে cos θ ডান দিকের উপরের মানটা 0 হয়ে যাচ্ছে, 0 বাই এনিথিং মানে 0, মানে cos 90 মান 0 হবে, তাহলে ঠিক আছে। অতএব বিসি ও সি এ এর মধ্যবর্তী কোণ, অতএব বিসি ও সি এর মধ্যবর্তী কোণ কত হবে, যদি থিটা হয় সেটা হয়ে যাবে cos ইনভার্স, এখানে হয়ে যাচ্ছে দেখো এইটা a1 b1 c1 a2 b2 c2 হলে, তাহলে যে কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলেই তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। একটা কোণকে 90 ডিগ্রি দেখাতেই হবে, তার মানে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, কিন্তু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো 2 × 2, এটা মডে 2 × 2 হলো এই 2 আর এই 2, এবার -1 প্লাস -1 × 2 প্লাস আবারও -1 × 2, এখানে হয়ে যাবে √2 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইন্টু √2
2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এটা মডে হয়ে যাচ্ছে 2, 2 ইন্টু 2 4, 4 মাইনাস 2 মাইনাস 2, বা এটা রুটের মধ্যে 4 প্লাস 1 প্লাস 1 ইন্টু রুটের মধ্যে 4 প্লাস 4 প্লাস 4। ঠিক আছে, এবার এই দিকটা যদি করি দেখো কি আসছে, কস ইনভার্স এটা হয়ে যাচ্ছে ওপরে 4 মাইনাস 4, বাই নিচে হচ্ছে 4 5 6 রুট 6, আর 4 আর 4 8 12, তার মানে কস ইনভার্স 0 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু কস ইনভার্স এটা হয়ে যাচ্ছে কস পাই বাই 2 এর মান ইজ ইকুয়াল টু পাই বাই 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাই বাই 2 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এবার লিখতে হবে একটি কোণ 90 ডিগ্রি হলো। ঠিক আছে, এরপর কি লিখবে দেখো, এখানটা আমরা মুছে লেখাটা লিখছি, দেখে নাও প্রসেসটা। অতএব লিখবে বিসি আর সি এর মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে একটা কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। এটা দেখো 14 হয়ে গেল। এবার আমরা 15-এ যাবো, 15 অঙ্কে যাবো, দেখানো প্রসেসটা। নেক্সট দেখো 15 অঙ্ক। অঙ্ক বলেছে যে মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখা ও এবং ও বি এর অনুপাত সমূহ, দিক অনুপাত সমূহ যথাক্রমে এত 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 দেয়া আছে। তাহলে ও থেকে এ বি এর ওপর অঙ্কিত সরলরেখা দ্বয় দেয়া আছে হলে এ ও বি সমতলের উপর অঙ্কিত অভিলম্ব। তার মানে এ ও বি সমতলের উপর অঙ্কিত অভিলম্বে যেটা দিক কোসাইন চেয়েছে। ঠিক আছে, তাহলে এ ও বি সমতলের এখানে এটা দেয়া আছে দিক অনুপাত। তাহলে দিক অনুপাত যেহেতু দেয়া আছে, সেখান থেকে মূলবিন্দু ও থেকে অঙ্কিত সরলরেখা দ্বয় ও এ এবং ও বি এর দিক অনুপাত সমূহ দেয়া আছে। তাহলে আমরা দিক কোসাইন ধরে নিতে পারি, সহজেই হয়ে যাবে। দেখো তাহলে ও এ সরলরেখার দিক অনুপাত, দেখো ও এ মূল এ ও বি একটা তল, সেখানে ও এ আর ও বি দুটোই তার উপর লম্ব। তাহলে যে এই তলের যে একটা এখানে যে বলছে যে এ ও বি সমতলের ওপর, ঠিক আছে, এ ও বি সমতলের উপর অঙ্কিত অভিলম্বের, তাহলে সমতলের উপর যেটা অঙ্কিত অভিলম্ব, তাহলে সমতলের উপর যেটা অঙ্কিত অভিলম্ব তার সঙ্গে নিশ্চয়ই ও এ আর ও বি দুটোই লম্ব হবে। তাহলে সমতলের উপর অঙ্কিত অভিলম্বের আমরা দিক কোসাইন ধরে নিতে পারি LMN। তাহলে সেই দিক কোসাইন আর যে ও এ আর ও বির দিক কোসাইন, যদি দিক অনুপাত দেওয়া আছে সেখান থেকে দিক কোসাইনে চলে যায়, দিক কোসাইন নির্ণয় করে ফেলি, সেখানে দুটো সমীকরণ পাবো, গুণফলগুলো 0 হবে যেহেতু লম্ব। তার সাহায্যে আমরা এটা নির্ণয় করব। দেখো ঠিক আছে, আমরা ধরছি এখানে ধরি, আচ্ছা এগুলো আগে বলেছে ও এ এবং ও বির দিক অনুপাত সম। ও এ এর দিক অনুপাত, ও এ এর দিক অনুপাত কত? ও এর দিক অনুপাত 1 - 1 - 1 1 - 1 - 1, তাই তো? তাহলে অতএব ও এর দিক কোসাইন কত হবে? এখানে দেখো, তার মানে রুট ওভার অফ এইটা দিয়ে ভাগ 1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার। ঠিক আছে, এইটা বা এটা না করে আমরা এখান থেকে দিক অনুপাতও ধরতে পারি। সরলরেখার দিক অনুপাত ধরলে, দিক অনুপাত ধরে করলেও হবে, দিক অনুপাত ধরতে পারি। দিক অনুপাত ধরে নিলে সেখান থেকে আমরা দিক অনুপাত পাবো, তার সাহায্যে আবার দিক কোসাইন বের করতে হবে। আমরা দিক কোসাইনই ধরে নেবো, সেই কারণে দিক কোসাইন বের করছি। দিক কোসাইন কত হবে? তাহলে 1/√3, এটা 3 হচ্ছে 1 1 1, ঠিক আছে,
-1 স্কোয়ার 1 হয়, -1/√3, -1/√3। আচ্ছা, ওবি এর দিক অনুপাত কত হবে? ওবি এর দিক অনুপাত হয়ে যাচ্ছে 2 - 1 -1, 2 - 1 -1, তাই তো? 2 - 1 1, শুধু 1, 2 - 1 1। অতএব ওবি এর দিক কোসাইন, তাহলে এটা 2 4, 2/√6 -1/√6, 1/√6, এইটা হবে। ঠিক আছে, 4 5 6 দিয়ে ভাগ। আচ্ছা, এবার ধরি এওবি সমতলের উপর অঙ্কিত লম্বের দিক কোসাইন 11। এওবি সমতলের উপর লম্বের দিক কোসাইন LMN, এইটা। তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন আছে, অতএব দিক কোসাইন সমূহ জানা থাকলে L² + M² + N² 1 হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো, যেহেতু এটা লম্ব বলে দিয়েছে, অতএব কি হয়ে যাবে, গুণ করলে L/√3 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে, এই যে -M/√3 আবারও মাইনাস আছে, এখানে মাইনাস আছে, N/√3 = 0। এইটা 0 মানে √3 লসাগু, তাহলে L - M - N 0। আবার কি হবে, আচ্ছা, এটাও লম্ব বলে দিয়েছে, তার মানে 2L/√6 -M/√6 প্লাস N/√6 = 0। তাহলে √6 লসাগু হলে কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে 2L - M + N = 0। এই দুটো সরলরেখা যে দেয়া আছে, এই দুটো সরলরেখা যদি আমরা বজ্রগুণন করি, এর নিচে যদি এটা লিখি 2L - M + N = 0। ঠিক আছে, বজ্রগুণন প্রক্রিয়ার সাহায্যে কি পাচ্ছি দেখো, তাহলে আমাদের LMN এটাকে নির্ণয় করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে L/M N/L হলে -1 এইভাবে গুণ করলে 3টে মাইনাসে -1ই হচ্ছে, আবার এটা হচ্ছে -2, এইভাবে আবার -1 হয়ে যাবে, এখান থেকে এইভাবে এলো। আচ্ছা, এটা -1, আচ্ছা, মাইনাস মাইনাসে +2। ঠিক আছে, অতএব L/-2 M/-3 N/1 = ল্যামডা ধরছি আমরা। ঠিক আছে, ল্যামডা ধ্রুবক হলে সেটা যে কোনো জায়গায় অশূন্য ধ্রুবক। ঠিক আছে, ল্যামডা ধ্রুবক হলে সেটা যে কোনো জায়গায় অশূন্য ধ্রুবক হয়। এবার দেখো, তাহলে এই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে, এটা আমরা ব্যবহার করব। তাহলে L = -2 ল্যামডা, M = -3 ল্যামডা, N = ল্যামডা। ঠিক আছে, এবার এই কন্ডিশনের উপর L² + M² + N² উপর বসাচ্ছি। অতএব -2L তার স্কয়ার প্লাস -3 ল্যামডা তার স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার = 1 হয়। ঠিক আছে, আমরা প্রথমে লিখে দিয়েছিলাম এটা L² + M² + N² 1 হয়, এটা এখানে অ্যাপ্লাই করছি। এটা হয়ে যাচ্ছে 4 ল্যামডা স্কয়ার প্লাস 9 ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার = 1। তাহলে 9 আর 4 13, 14 ল্যামডা স্কয়ার = 1। অতএব ল্যামডা স্কয়ার = 1/14। অতএব ল্যামডা = +/(1/√14) এইটা আসছে। ঠিক আছে, অতএব অঙ্কিত লম্বের দিক অনুপাত সমূহ, তার নিচে অ্যান্সারটা লিখবে, অতএব অঙ্কিত লম্বের দিক অনুপাত সমূহ, তাহলে একবার প্লাসটা নিতে হবে, একবার মাইনাসটা নিতে হবে। যদি ল্যামডার মান +1/√14 ধরি, এতে পুট করলে কত আসছে, -2/√14, -3/√14, 1/√14, অথবা মাইনাস ধরলে মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, 2/√14 মাইনাস মাঝে প্লাস 3/√14, একটা -1/√14। এই দুটো অ্যান্সার আসছে, দেখো। ঠিক আছে, দেখো প্রসেসটা। 15 হয়ে গেল, দেখো নেক্সট 16। এই অঙ্কটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, নেক্সট দেখো 16 অঙ্কে যাব।
16 অঙ্ক কি বলছে দেখো, বলে দিয়েছে এ বিন্দু থেকে বি ও সি বিন্দুর সংযোজক সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এ বিন্দু থেকে আমরা মনে করছি এ বিন্দু থেকে বিসি এর সংযোজক সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু পি। ধরি এ বিন্দু থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু পি। ঠিক আছে, আচ্ছা ধরি তাহলে ধরি পি বিন্দুটি বিসি কে, এই তো বিসি একটা সরলরেখা, এখানে মনে করো এ বিন্দু আর এইটা পি বিন্দু, এইরকম এটা বিসি, এটা এ আর এটা পি। ঠিক আছে, এইরকম আমরা ধরে নিচ্ছি এই পি বিন্দুটা বিসি কে 1:λ অনুপাতে ভাগ করেছে। ঠিক আছে, ধরি পি বিন্দুটি বিসি কে 1:λ অনুপাতে ছেদ করেছে। ঠিক আছে, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ইজ ইকুয়াল টু, তাহলে বি কত বলেছে দেখো, এটা হচ্ছে আমরা 1:λ ধরেছি। ঠিক আছে, বি হচ্ছে এখানে দেওয়া আছে 0 - 11 4, 0 - 11 4, আর সি বিন্দুটা কত আছে? সি আছে 2 - 3 1, এইটা আছে। ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ল্যামডা ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 বাই 1 প্লাস ল্যামডা, কমা -11λ -3, মানে -1 ইন্টু 3 3 হবে। হ্যাঁ, আচ্ছা, বাই 1 প্লাস ল্যামডা, আর এটা আসছে 4λ মাইনাস প্লাস 1, তাই তো, বাই 1 প্লাস ল্যামডা এইটা। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 বাই 1 প্লাস ল্যামডা -11λ -3 বাই 1 প্লাস ল্যামডা 4λ প্লাস 1 বাই 1 প্লাস ল্যামডা। আচ্ছা, অতএব এপি এর দিক অনুপাত, এপি এর দিক অনুপাত কত হবে? 2 বাই 1 প্লাস ল্যামডা, এ বিন্দুর স্থানাঙ্ক কত? 1 8 4, তাই তো, 1 8 4। আচ্ছা, এইটা পি জানি, এইটা -1 কমা -11λ -3 বাই 1 প্লাস ল্যামডা -8, আর এইটা 4λ প্লাস 1 বাই 1 প্লাস ল্যামডা -4। তাহলে অর্থাৎ কত হচ্ছে এটা সিম্পলিফাই করলে 1 প্লাস ল্যামডাই হবে 2 - 1 মাইনাস ল্যামডা, 2 - 1 তার মানে 1 মাইনাস ল্যামডা, এটা 1 প্লাস ল্যামডা -11 -8, তাহলে -19λ হয়ে যাচ্ছে। লসাগু করছে, সিম্পল লসাগু করছে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, এটা -8 আর -3 -11, এইটা আসছে 1 প্লাস ল্যামডা, এটা 4λ প্লাস 1 -4, তাই তো, তাহলে আর -4λ, তাহলে 4λ প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। ঠিক আছে, এটাই, আর এটা তাহলে -3 হয়ে যাচ্ছে শুধুমাত্র। এইটা আসছে। এবার দেখো বিসি এর দিক অনুপাত নির্ণয় করো। বিসি এর দিক অনুপাত কত হবে? 2 - 0 -3 মাইনাসে প্লাস 11 1 -4, অর্থাৎ কত হচ্ছে? 2 8 -3। এবার দেখো শুধু দিক অনুপাত জানি, দিক অনুপাত মানে কি? দিক অনুপাত মানে সেখান থেকে যে cos থিটার ফর্মুলাটা আছে, যদি দুটো সরলরেখা লম্ব হয়, তাহলে যদি a1 b1 c1 আর a2 b2 c2 দিক অনুপাত হয় দুটো সরলরেখা, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই এই যে রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, হ্যাঁ, প্লাস রুট ওভার অফ এইটা স্কয়ার ইজ ইকুয়াল টু cos 90 হয়। cos 90 এর মান 0,
তো এই দিক অনুপাত থেকে আমরা নির্ণয়টা করি, এটা সূত্র ফেললে cos লম্ব হলে cos 90 0 কোনাকুনি গুণ করলে এই মানটা 0ই আসছে, তার মানে এইটা দিক অনুপাতগুলোর গুণফল আমরা 0 করতে পারি লম্ব যদি বলে দেয়। তাহলে দুটো দিক অনুপাত আমরা পেয়ে গেছি। এবার শর্তানুসারে কি করব, অতএব শর্তানুসারে এদের গুণফল গুলো 0 হবে। তাহলে 2 ইন্টু এই যে 1 মাইনাস ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা প্লাস 8 ইন্টু এইটা আছে এইটা আছে তাই তো, মাইনাস 19 ল্যামডা মাইনাস 11 বাই 1 প্লাস ল্যামডা, এই যে এইটা গুণ এইটা গুণ আর এইটা প্লাস এই যে মাইনাস 3 ইন্টু মাইনাস 3 বাই 1 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। প্রত্যেকটা নিচে 1 প্লাস ল্যামডা আছে তাই তো, প্রত্যেকটা নিচে 1 প্লাস ল্যামডা আছে, তার মানে 1 প্লাস ল্যামডা আমরা লসাগু বলতে পারি। একটু মুছছি আমরা এখানটা। আচ্ছা, ল্যামডার ভ্যালুটা নির্ণয় করতে হবে। ল্যামডার ভ্যালুটা নির্ণয় করে কি বলেছে এখানে, অঙ্কিত লম্বের পাদবিন্দু, অঙ্কিত লম্বের যেটা পাদবিন্দু সেটা নির্ণয় করতে হবে ল্যামডার ভ্যালুটা নির্ণয় করে। আচ্ছা, আমাদের অঙ্কিত লম্বের পাদবিন্দু কোনটা এলো, অঙ্কিত লম্বের পাদবিন্দু যেটা এসেছিল আমরা তো একবারে বিয়োগ করে বসিয়েছি। অঙ্কিত লম্বের পাদবিন্দু মানে পি বিন্দু স্থানাঙ্ক যেটা আছে, পি বিন্দু স্থানাঙ্কটা আমরা পি বিন্দু স্থানাঙ্ক আমাদের এসেছিল এইটা তাই তো, এইটা এসেছিল 0 ইন্টু ল্যামডা আর 2 তাই তো, প্রত্যেকটা নিচে 1 প্লাস ল্যামডা হয়েছিল। আচ্ছা, এখানে কত হয়েছিল বিন্দুগুলো, যদি আমরা বিন্দুটা লিখে লাগলে ভালো হতো। এটা 1 প্লাস ল্যামডা হয়েছিল, এটা 0 ইন্টু ল্যামডা 0, এটা মাইনাস হয়ে গেছিল 0 মাইনাস 11 4, এই বিন্দুটাই তো বলা আছে 0 মাইনাস 11 4 বিসি, এটা 2 বাই, ঠিক আছে, মাইনাস 11 ল্যামডা মাইনাস 3 বাই 1 প্লাস ল্যামডা আর এইটা 4 ল্যামডা প্লাস 1 বাই 1 প্লাস ল্যামডা, এইটা আসছিল, ঠিক আছে। আচ্ছা, এটা থেকে মাইনাস 1 করলে তাহলে 1 মাইনাস ল্যামডা মাইনাস 8 করেছিলাম, মাইনাস 8 করে এইটা আসছে। আচ্ছা, ল্যামডার ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে দেখো হয়ে যাচ্ছে 2 মাইনাস 2 ল্যামডা বাই 1 প্লাস ল্যামডা প্লাস এটা হচ্ছে 8 9 72 2 হয় থাকে, 8 9 72 2 হয় থাকে 7, 8 8 সাথে 15 মাইনাস মাইনাস 88, এটার সঙ্গে ল্যামডা আছে তাই তো, বাই 1 প্লাস ল্যামডা। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস 9 বাই 1 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0, সেই 0 এর কন্ডিশন নিচ্ছি। 1 প্লাস ল্যামডা তো লসাগু হয়ে যাচ্ছে, 2 মাইনাস 2 ল্যামডা মাইনাস 152 ল্যামডা মাইনাস 88 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে যেটা মাইনাস 154 ল্যামডা, আর এটা 2 আর 9 11 বিয়োগ করলে 88 থেকে মাইনাস 77 ইজ ইকুয়াল টু 0, 88 থেকে 11 বিয়োগ করলে 8 আর 3 11, অতএব মাইনাস 154 ল্যামডা ইজ ইকুয়াল টু 77, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু এটা 54, ল্যামডা ইজ ইকুয়াল টু 77 বাই 154 মাইনাস, এটা কেটে গেলে 1 আর 2 আসছে, অতএব ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এইটা আসছে, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এবার যদি ল্যামডার ভ্যালুটা আমরা রিপ্লেস করে দিই এই বিন্দুটা, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমাদের এইটা এসেছিল, অতএব তাহলে লম্বের অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক এটা আছে 2 বাই 1 মাইনাস হাফ, ল্যামডার ভ্যালু বসিয়েছি, মাইনাস 11, এটা মাইনাস হাফ বলে মাইনাস হয়ে গেছে, 11 ইন্টু মাইনাস হাফ মাইনাস 3 বাই 1 মাইনাস হাফ, এটা 4 ইন্টু মাইনাস হাফ প্লাস 1 বাই 1 মাইনাস হাফ, এটা হয়ে গেল প্রত্যেকটা 1 মাইনাস হাফ হাফই হবে, তাহলে 2 বাই হাফ হয়ে যাচ্ছে, এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 11 বাই 2 মাইনাস 3 কত আসছে, তাহলে 2 লসাগু 11 মাইনাস 6 5 এর 2, তাহলে এটা আসছে 5 এর 2 বাই হাফ। আচ্ছা, এটা কেটে গেলে
টু আসছে, টু মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান বাই এটা হাফ আসছে। তাহলে বিন্দুটা কত হচ্ছে, এটা উল্টে গিয়ে 4 আসছে, কমা 2 2 কেটে গিয়ে এটা 5 আসছে, আর এটা মাইনাস টু আসছে, 4 5 মাইনাস টু। তাহলে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক 4 5 মাইনাস টু। ঠিক আছে, অ্যান্সার লেখো। অতএব অঙ্কিত, এই অঙ্কটা ভালো অঙ্ক, ঠিক আছে, ভালো করে প্র্যাকটিস করবে। অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক 4 5 মাইনাস 2, এইটা আসছে। দেখো 16 হয়ে গেল। নেক্সট দেখো 17 অঙ্কে যাবো আমরা, প্রসেসটা দেখে নাও। সতেরো কি বলেছে, দুটো বিন্দু দেওয়া আছে, এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা এবং এত এত বিন্দু দুটির সংযোগ সরলরেখা সমান্তরাল বলে দিয়েছে। আচ্ছা, তাহলে সমান্তরাল হয়ে গেলে আমরা যদি দিক অনুপাত নির্ণয় করি, তাহলে দিক অনুপাতগুলোর আনুপাতিক মান সমান হবে সর্বদা। ঠিক আছে, এবার দেখো তাহলে 7 4 2 এবং 3 -2 5 বিন্দু দুটির সংযোগ সরলরেখার দিক অনুপাত 7 5 2 এবং 7 5 2, আর কি বলা আছে 7 5 নয় 7 4 2, 7 4 2 এবং 3 -2 5, 3 -2 5 বিন্দু দুটির সংযোজক রেখার পাদবিন্দু কত হবে? পাদবিন্দু, আচ্ছা বিন্দু দুটির সংযোগ সরলরেখার পাদবিন্দু নয়, দিক অনুপাত। বিন্দু দুটির সংযোগ সরলরেখার দিক অনুপাত, দিক অনুপাত 3 - 7 -2 -4 and 5 - 2, যেমন x2 - x1 y2 - y1 z2 - z1 আমরা ফর্মুলা ইউজ করি, একদমই সেই রকম। অর্থাৎ কত, অর্থাৎ -4 -6 3। আবার একই রকম ভাবে 17 2a5 b -15 11, 2a5 এবং b 2a5 এবং b -15 11, b -15 11 বিন্দু দুটির সংযোজক রেখার দিক অনুপাত, দিক অনুপাত। আচ্ছা, এইটা হয়ে যাবে b -2, একই রকম ফর্মুলা, -15 -a আর 11 -5, তাই তো? তাহলে অর্থাৎ কত হয়ে যাচ্ছে, এটা b -2 -15 -a 11 -5 কত হবে 6, তাই তো? এবার যেহেতু এখানে কি বলে দিয়েছে দেখো, যেহেতু এটা 17টা বলা আছে, যেহেতু রেখা দুটি সমান্তরাল, তাহলে অতএব কি হবে, যেহেতু রেখা দুটি সমান্তরাল, তাহলে b -2 বাই -4 ইজ ইকুয়াল টু -15 - a বাই -6 ইজ ইকুয়াল টু 6/3, এইটা আসছে দেখো। তাহলে এখান থেকে আমরা যে আনুপাতিক মানগুলো সমান হবে, এখান থেকে আমরা a আর b এর ভ্যালু বের করে নিতে পারবো। অতএব b -2 বাই -4 ইজ ইকুয়াল টু 6/3, বা b -2 বাই -4 ইজ ইকুয়াল টু 6/3, কেটে দিচ্ছি 2 চলে আসছে। অতএব b -2 ইজ ইকুয়াল টু -8, তাই তো? বা b ইজ ইকুয়াল টু -8 প্লাস 2, বা b ইজ ইকুয়াল টু -6 আসছে। b এর মান এলো -6, ঠিক আছে? এবার দেখো a এর মানটা নির্ণয় করতে হবে। অতএব -15 - a বাই -6 ইজ ইকুয়াল টু 6/3, অতএব -15 - a বাই -6 ইজ ইকুয়াল টু 2, বা -15 - a ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে -12, তাই তো? বা -a ইজ ইকুয়াল টু
বা মাইনাস এ ইজ ইকুয়াল টু, এটা মাইনাসে আছে, এটা 12 প্লাস 15, তাই তো, বা মাইনাস এ ইজ ইকুয়াল টু এটা 3, এটা -12 ছিল, -12 প্লাস 15, অতএব a ইজ ইকুয়াল টু -3। ঠিক আছে, অতএব মান আসছে a ইজ ইকুয়াল টু -3, b ইজ ইকুয়াল টু -6, এই দুটো মান আসছে, a ইজ ইকুয়াল টু -3, b ইজ ইকুয়াল টু -6। ঠিক আছে, এই দুটো মান আসছে, দেখো a ইজ ইকুয়াল টু -3, b ইজ ইকুয়াল টু -6। 17 অঙ্ক হয়ে গেল। দেখো নেক্সট দেখো 18 অঙ্কে যাব। 18 দেখে নাও প্রসেসটা। নেক্সট 18, কি বলছে, 4 - 3 2 এবং 3 - 1 5 বিন্দুটির সংযোজক সরলরেখা আরো দুটো বিন্দুদের সংযোজক সরলরেখা লম্ব হলে, আচ্ছা লম্ব হলে কি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও আমরা একইভাবে দিক অনুপাত নির্ণয় করব। 4 - 3 2, 4 - 3 2 এবং 3 - 1 5, 3 - 1 5, তাই তো। 4 - 3 2 এবং 3 - 1 5 বিন্দুটির সংযোগ সরলরেখার বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত, কত হবে? এটা হচ্ছে যে 3 - 4 -1 +3 আর 5 - 2, অর্থাৎ কত আসছে? -1 2 3, এটা। এবং যেটা আসছে k -2 1 7 3 -2, k -2 1 এবং 7 3 -2, এবং 4 এটা আসছে k -2 1 এবং 7 3 -2 বিন্দুটির সংযোগ সরলরেখার বিন্দু দুটির সংযোজক সরলরেখার দিক অনুপাত, এটা 7 - k, 3 - +2 -2 -1, অর্থাৎ কত আসছে? এটা 7 - k আকারেই থাকবে, 3 আর 2 5, এটা -3 আসছে। এবার দেখো, যেহেতু দিক অনুপাত জানি আমরা, দিক অনুপাত জানা থাকলে তাদের মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি? তাদের মধ্যে a1 b1 c1 আর a2 b2 c2 যদি তাদের দিক অনুপাত হয়, তাদের কোণ বের cos θ = a1, এই যে cos θ = a1 a2 + b1 b2 + c1 c2 / √a1² + b1² + c1² ইনটু আলাদা রুটের মধ্যে a2² + b2² + c2² = cos 90, তাই তো, যদি লম্ব হয়। লম্ব হলে cos 90, এবার কোণ বের করলে থিটা হবে। লম্ব যদি হয় cos 90 0, তাহলে কোণাকুণি গুণ করলে কোণাকুণি মানটা 0 হয়ে যাচ্ছে। তাহলে কন্ডিশন থাকছে a1 a2 + b1 b2 + c1 c2 = 0 হচ্ছে, যদি a1 b1 c1 আর a2 b2 c2 দিক অনুপাত হয়। তাহলে এখানেও লম্ব বলে দিয়েছে আর দিক অনুপাত জানি, তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারবো, a1 a2 + b1 b2 + c1 c2 = 0, এটা অবশ্যই প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো এখানে যেটা পেয়ে যাচ্ছি, যেহেতু এই সরলরেখা দুটি লম্ব বলা আছে, যেহেতু সরলরেখা দুটি পরস্পর মানে একে অপরের উপর যেহেতু হয়ে যাচ্ছে লম্ব, তাহলে এইটা যদি a1 হয়, এইটা a2, তাহলে -1 × 7 - k প্লাস 2 × 5 প্লাস 3 × -3, এটা 0 হবে। বা -7 + k প্লাস 5 × 10 -9 = 0, প্লাস মাইনাসে -9, বা এটা k হয়ে যাচ্ছে 10 প্লাস 10 আর এটা -16 = 0, বা 9 সাথে 16, বা k - 6 = 0, অতএব k = 6 হয়ে যাচ্ছে। দেখো k = 6, ঠিক আছে, এটা আসছে, বলছে k এর মান নির্ণয় করো। তাহলে অ্যান্সার লিখবে k এর মান 6, উত্তর লিখবে অতএব k
কে এর মান 6, ঠিক আছে। দেখো তাহলে 18 দাগের অঙ্ক হয়ে গেল। দেখো আমরা শুরু করেছিলাম 13 থেকে, 18 দাগের অঙ্ক হয়ে গেল। আচ্ছা, আমরা আজকের ক্লাসে 18 পর্যন্তই অঙ্ক করব। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব। ফিরব পরবর্তী ক্লাসে। আমাদের ক্লাস ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব 18-তে। পরবর্তী ক্লাসে আমরা 19 থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।